বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা তদন্তে আজ মাঠে নামছে এফবিআই। বৈঠক করবে সিআইডি ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা, বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা। বারবার উচ্ছেদের পরও রেল লাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে বসছে বাজার। লোহার বেড়া দেওয়ার উদ্যোগ রেলওয়ের, বিকল্প ব্যবস্থার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল হয়ে যাচ্ছে নারিন্দার শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বসছে মাদকের আখড়া, ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। এবং ফেনীর মধ্যম রামপুরে ৩.৫ বছরের শিশু ধর্ষণের শিকার, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, অভিযুক্ত কিশোর আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে আজ মাঠে নামছে এফবিআই। এফবিআই প্রতিনিধি দল আজ বাংলাদেশ ব্যাংক ছাড়াও সিআইডির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। গতকাল সকালে এই ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন সিআইডির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন। এছাড়া আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট কোডের ২ কর্মকর্তা দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। তাদের সঙ্গে ব্যাংকের বিভিন্ন সিস্টেম হালনাগাদকরণ নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। গত মাসে সুইফট মেসেজ পাঠিয়েই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $10 কোটি চুরি করে হ্যাকাররা। এই মুহূর্তে আমাদের রিপোর্টার ওমর ফারুক রয়েছেন রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর। জায়েদ, আমরা বেশ কয়েকটি গণমাধ্যমের কর্মীরা সিআইডি অফিসের সামনে সকাল থেকেই অবস্থান করছি এবং কিছুক্ষণ আগেও সিআইডির বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, যারা মূলত এই মামলার যারা তদন্ত করছেন তাদের সাথে। তারা আমাদেরকে কেউই আসলে সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি যে এফবিআই এর যে টিমটি আসার কথা এবং তাদের সাথে বৈঠক করার কথা তারা কখন আসবেন সে বিষয়ে তারা আমাদেরকে জানাতে পারেননি। এর পাশাপাশি আপনাদেরকে যেটি জানিয়ে দিই সেটি হচ্ছে যে এর আগেও কিন্তু এফবিআই বাংলাদেশের বেশ কিছু ঘটনায়, বিশেষ করে অভিজিতের হত্যাকাণ্ড সহ ব্লগার এবং মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড সহ আরও কয়েকটি ঘটনায় তারা এখানে তদন্ত সহযোগিতা করেছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি বরাবরই বলা হয়েছে যে তাদের কাছ থেকে আসলে এখন পর্যন্ত যে কার্যকর কোনো ধরনের বা ইউজফুল বা ব্যবহারযোগ্য কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং অফ দ্য রেকর্ডে বা অনানুষ্ঠানিক আলাপচারিতায় এই মামলার বিষয়ে অনেক পুলিশের সদস্য আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি তারা বলছেন যে তারা মনে করেন না যে এই মামলাতেও এফবিআইয়ের কাছ থেকে ফলপ্রসূ কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাবে। তারপরও তারা বলছেন যেহেতু একটি আন্তর্জাতিকভাবে একটি আলোচিত ঘটনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হ্যাকিং বা চুরির যে ঘটনা সেটি, এবং সেই জন্যই তারা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি সংস্থাকেও তারা এই তদন্তের সাথে সম্পৃক্ত করতে চান এবং আন্তর্জাতিকভাবে যেন তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায় সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হবে। এর বাইরে এখন পর্যন্ত সিআইডির পক্ষ থেকে এফবিআইয়ের সাথে বৈঠকে নিয়ে তেমন কোনো ধরনের তথ্য আমরা জানতে পারিনি। জায়েদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে আজ মাঠে নামছে এফবিআই প্রতিনিধি দল। সিআইডির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মালিবাগের সিআইডি কার্যালয় থেকে এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির আজ দায়িত্ব নেবেন বলে জানা গেছে। এই মুহূর্তে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সেখানকার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ।
শেখ জায়েদ সকাল 11টায় কিন্তু নতুন গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান করার কথা রয়েছে। আমরা এখন পর্যন্ত এমনটাই জানতে পেরেছি এবং সে ধরনের সব রকম প্রস্তুতি কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে গ্রহণ করেছে। বিশেষ করে নতুন গভর্নরকে বরণ করে নেওয়ার জন্য সবগুলো দপ্তর থেকে তারা তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এছাড়া সবাই আসলে তাকে নতুন গভর্নরকে বরণ করার জন্য ফুল দিয়ে সংবর্ধনা জানানোর জন্য সে ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা সকাল থেকে এখানে রয়েছি, এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সবগুলো ডিপার্টমেন্টের যে প্রধানরা রয়েছেন তারা ইতিমধ্যে ব্যাংকে চলে এসেছেন এবং বাংলাদেশ ব্যাংকের যে 4 জন গভর্নরের মধ্যে যে 2 জন গভর্নর এখন ডেপুটি গভর্নর 2 জন ডেপুটি গভর্নর রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে চলে এসেছেন এবং বাকি 2 জন আসলে যে ডেপুটি গভর্নর এখনো নিয়োগ হয়নি। আপনি জানেন যে নতুন গভর্নর যোগদান করার পরে তার নেতৃত্বে যে নতুন সার্চ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মাধ্যমে আসলে কিন্তু বাকি 2 জন ডেপুটি গভর্নরকে নিয়োগ দেবেন। তো এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, আপনাকে প্রথমেই বলেছি বেলা 11টায় নতুন গভর্নরের যোগদান করার কথা রয়েছে। এর আগে তিনি হয়তো সোনালী ব্যাংকে তার পূর্বের কর্মস্থলে যেতে পারেন এমন একটি ধারণা করছি, যেহেতু সেই ব্যাংকে তিনি চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং এখনো আছেন যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তিনি ইস্তফা না দিচ্ছেন। সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরে কিন্তু আসলে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করবেন আজকে সকাল 11টায় এবং তিনি বাসা থেকে এখনো বের হননি আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সবগুলো ব্যবস্থাপনা আসলে সবগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে নতুন গভর্নরকে বরণ করার জন্য এবং নতুন গভর্নর যোগদান করার পরে আসলে কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হবে কিনা সেটা আসলে এখনো জানতে পারিনি। আমরা মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন হয়তো নতুন গভর্নর আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে সবগুলো গণমাধ্যম আসলে বসে আছে, নতুন গভর্নর আসবেন আসলে তার প্রতীক্ষায় আমরা সবাই বসে আছি। তিনি এখনো বাসা থেকে বের হননি এরকম কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জানি। তবে আসার পরে আসলে তিনি যে প্রথম কাজগুলো করবেন আমরা এর আগে তার সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি আসলে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছিলেন সেই ঘটনা যে ব্যাংকের রিজার্ভ হ্যাকিং এর ঘটনায় আসলে তিনি তদন্তের প্রথমেই আসলে তার কার্যতালিকার প্রথমেই রেখেছেন এবং পরবর্তীতে নতুন ডেপুটি গভর্নর নিয়োগের ব্যাপারটা আসলে তার এখন কার্যতালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তো নতুন গভর্নর 11টার দিকে আসবেন, 11টা কিছু আগে হয়তো এখানে আসবেন, তারপরে নতুন গভর্নরের বিস্তারিত আমরা জানিয়ে দিতে পারবো। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির আজ দায়িত্ব নেবেন বলে জানা গেছে। সেখানকার বাংলাদেশ ব্যাংক থেকে সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ফিলিপিন্সের ব্যবসায়ী কিম উং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মূল হোতা বলে জানিয়েছেন দেশটির সিনেটর সার্জিও ওসমেনা। তিনি জানান, মায়া সান্তোস দেগুইতোকে একা দোষী মনে করা হলেও এই অর্থ পাচারের সঙ্গে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। ফিলিপিন্সে রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছে, রিজার্ভের অর্থ চুরির অন্তত 2 সপ্তাহ আগে গোপনে কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকেছে হ্যাকাররা। Bangladeshi government will also have to attend to রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের মাকাতি শহরের জুপিটার ব্রাঞ্চে কিম ওং এর আবেদনের প্রেক্ষিতে 5 নামে 5টি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যে অ্যাকাউন্টগুলো দিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 8 কোটি 10 লাখ ডলার পাচার হয়। এই ব্যবসায়ী মায়াকে ফিলনেমের মাধ্যমে ডলার পেসোতে রূপান্তরের পরামর্শ দেন। ফিলিপিন্সের সিনেটে রুদ্ধদ্বার বৈঠকের পর শুনানিতে উঠে এসেছে এসব তথ্য। সিনেটের ব্লু রিবন কমিটি বলছে, অর্থ পাচারের পুরো ঘটনাটির সঙ্গে কিম ওং জড়িত এবং কমিটির ধারণা এই ঘটনার মূল হোতাও তিনি। এ বিষয়ে তদন্তে কিম ওংকে জিজ্ঞাসাবাদের জন্য সিনেটে ডাকা হবে বলেও জানান সিনেটর। মায়ার বক্তব্য শুনে মনে হচ্ছে ঘটনার মূল হোতা কিম ওং। আমরা সিনেটে ডেকে তাকে শিগগিরই জিজ্ঞাসাবাদ করব, তবে এটুকু বোঝা যাচ্ছে উনি গভীর জলের মাছ। অ্যাকাউন্ট খোলার আগে অ্যাকাউন্ট বিষয়ক যাবতীয় সব তথ্য মায়াকে কিম দিয়েছিলেন বলেও জানান সিনেটর। কিন্তু যে 4টি অ্যাকাউন্ট দিয়ে 8 কোটি 10 লাখ ডলার পাচার হয়েছে, ব্লু রিবন কমিটির তদন্তে উঠে এসেছে এসব অ্যাকাউন্টগুলোই ভুয়া। অন্যদিকে মায়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে আরেক সিনেটর জানান, এ ঘটনায় আরসিবিসির আরও অন্তত 2 জন কর্মকর্তা জড়িত। একই অভিযোগ মায়া দেগুইতোর আইনজীবীরও। তারা গুটি কয়েক ব্যাংক কর্মকর্তার উপর এই ঘটনার দায় চাপিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এটি অনেক বড় একটি ঘটনা। আমার মক্কেলের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তার সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো অবশ্যই আরো অনেক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। মায়ের বিরুদ্ধে মামলা করেছেন ফিলিপিন্সের আরেক ব্যবসায়ী উইলিয়াম গো। এদিকে আগামী 12 এবং 19 এপ্রিল দেগুইতো সহ এই ঘটনায় জড়িত সন্দেহভাজন আরসিবিসির 5 জনকে প্রয়োজনীয় নথিপত্র সহ বিচার বিভাগে হাজির হতে বলা হয়েছে। অন্যদিকে ফায়ার আই এবং ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের প্রতিবেদনের প্রেক্ষিতে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অর্থ চুরির অন্তত 2 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঢুকে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালায় হ্যাকাররা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ।
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর বাজার বসা বন্ধে লোহার বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনা কমানো আর অবৈধ দখল ঠেকাতে এমন বেড়া কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন রেলমন্ত্রী। তবে এই পদ্ধতি স্থায়ী কোনো সমাধান নয় মন্তব্য করে বিকল্প ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। এক পাশ ঘেঁষে বসেছে বাজার, অন্য পাশে ঝুপড়ি ঘর, মধ্য দিয়ে ছুটে চলেছে ট্রেন। কোথাও বা ট্রেনের পথ আগলে লাইনের উপরেই বসে গেছে দোকানিরা। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সকাল দুপুর চলে মাছ, শাকসবজি সহ নিত্য পণ্যের কেনাকাটা। ট্রেন আসতেই ফাঁকা হয়ে গেলেও ট্রেন চলে গেলে আবারও আগের অবস্থা। রেললাইনের ওপর থেকে এসব বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী ফল এসেছে কমই। কমানো যায়নি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। রেল লাইনের পাশে যদি দোকান থাকে উপরে, তার রিস্ক থাকে, দোকানদারের জন্য থাকে, কাস্টমারের জন্য থাকে। নিজের পেট চালানোর জন্য আমরা এই জায়গায় ব্যবসা করি। ট্রেন আসলে আমরা দৌড়াই, মনে করেন যে সাইড পাইটে জায়গা। আশপাশে যদি খুচরা বাজার থাকতো, ছোটখাটো বাজার, তাহলে আমরা রেল লাইনে মাছ কিনতে আসতাম না। সবশেষ গত বছর ডিসেম্বরে রাজধানীর জুরাইনে ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইনের দুই পাশ ঘিরে গড়ে ওঠা দীর্ঘ বাজার উচ্ছেদ করে নিরাপত্তা বেষ্টনী দেয় রেলওয়ে। দুর্ঘটনা রোধ ও রেলের জমির অবৈধ দখল ঠেকাতে পর্যায়ক্রমে দেশের সর্বত্র রেললাইনের দুই পাশে এমন বেড়া দেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী। যারা অবৈধভাবে রেলপথ দখল করে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা লোহার বেড়া দিয়ে থাকি। এতে বেশ সুফল আমরা পেয়েছি। ঢাকা শহরের আশেপাশে এবং সমগ্র দেশব্যাপী পর্যায়ক্রমে আমরা ফেন্সিংয়ের ব্যবস্থা করব। তবে এতে স্থায়ী সমাধান হবে না মন্তব্য করে ক্রেতা বিক্রেতাদের জন্য বিকল্প ব্যবস্থা গড়ে দেওয়ার আহ্বান এই নগর পরিকল্পনাবিদের। রেল লাইনের দুপাশে আমরা এই সহজে স্বল্প মূল্যে বাজার বসানোর ব্যবস্থা করে দিয়েছি। এর সাথে জড়িত রয়েছে জিআরপি, এর সাথে জড়িত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এলাকার মাস্তান। ভিত্তিতে এই জায়গায় নজর দেওয়া যেমনি করে দরকার, তেমনি করে দরিদ্র অথবা নিম্নবিত্ত মানুষের জন্য হাট বাজারের ব্যবস্থা সাশ্রয়ী মূল্য করার জন্য সরকারকে নজরদারি করতে হবে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইনের দুই পাশে বেশ কয়েক বছর আগেই লোহার বেড়া দিয়েছিল কর্তৃপক্ষ। তবে সব উপেক্ষা করে রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে অবাধে চলছে কেনাবেচা। তাই শুধু লোহার বেড়া নয়, এসব বন্ধে রেলওয়ের কঠোর নজরদারি আহ্বান সংশ্লিষ্টদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নারিন্দায় একটি সরকারি স্কুলের জায়গা ও জমি দখল করে চলছে অন্য দুটি প্রতিষ্ঠানের নামমাত্র কার্যক্রম। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই সামাজিক আচার অনুষ্ঠান, টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া যখন তখন বহিরাগতদের আগমন, মাদক সেবন ছাড়াও চুরি হয়ে যায় স্কুলের ফ্যান ও আসবাবপত্র। তবে যাদের ছত্রছায়ায় চলছে এই অনিয়ম, তারা কোনো সদুত্তর দিতে পারেননি এ বিষয়ে। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এটি একটি স্কুলের গেট। রাজধানীর সরকারি স্কুলগুলোর জায়গা দখল হয়ে যাওয়ার প্রকৃষ্ট উদাহরণ নারিন্দার শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1958 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি 2013 সালে সরকারিকরণের পর থেকেই স্থানীয় প্রভাবশালী ও শিশু রক্ষা সমিতির সাধারণ সম্পাদক স্কুলটির জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা মিলল, স্কুলের পুরাতন ভবনে চলছে ঢাকা কারিগরি মহাবিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠানের নামমাত্র কার্যক্রম। আর তার পাশেই স্কুলের জমির ওপর নির্মাণ করা হয়েছে চিত্রন ললিতকলা একাডেমি নামের আরেকটি প্রতিষ্ঠান। অন্যের জমিতে নির্মিত এই প্রতিষ্ঠানটির কর্ণধাররা স্কুল প্রাঙ্গণকে নিজস্ব একাডেমি প্রাঙ্গণ বলেই যে প্রচার করে থাকেন, পাওয়া গেল তারও নজির। আমাদের সাইনবোর্ডটা খুলে রেখে কারা যেন এদের সাইনবোর্ড লাগাই রাখে। এটার মধ্যে যে কারিগরি বিদ্যালয়, রাত্রের বেলা এদিকে হিরুমছিরা এসে আড্ডা করে। ওরা এমন ভাব কায়দা দেখায়, ওরাই সবই এইখানে 2-2.5 কাঠা জায়গা তোমাকে দেওয়া হবে, আর বাদ বাকি জায়গা ওনারা অ্যাপার্টমেন্ট করবে। আমি বলতে গেলে আমাকে হুমকি প্রদান করা হয়। বিশেষভাবে অনুরোধ যে আমার স্কুলের জায়গা যেন স্কুলেই থাকে। শিক্ষকের এই আবেদন হয়তো পৌঁছাবে না তাদের কাছে, যারা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ব্যবসা প্রতিষ্ঠান বানাতে চান। তবে শিক্ষকদের প্রত্যাশা, এই আবেদন পৌঁছে যাক যাদের হাতে ন্যস্ত এই স্কুলগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের কাছে। কোনো বাড়াতে পারবে না, কোনো ব্যবসা কাজে লাগাইতে পারবে না। বিয়ে শাদী কিংবা এই ধরনের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান করবার কোনো নিয়ম নাই। যদি কেউ করে থাকেন আমরা খবর নিব, আমরা তার জন্য ব্যবস্থা করব। তবে অভিযোগের তীর যার দিকে, তিনি জানালেন যমিটি শিশু রক্ষা সমিতির নামে লিজ নেওয়া হয়েছে। তবে কত বছরের বা কোন শর্তে, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। আমার জানা নাই যে লিজ যতদিন যিনি লিজ দেন উনি যতদিন রাখেন, উনি যেহেতু 99 ইয়ার্স দেন নাই, তাহলে উনি যতদিন সন্তুষ্ট চিত্তে রাখবেন ততদিন আমি লিজি। আমি সাধারণ আইডিয়াতে এটাই বুঝি, ভাড়া তো দেই নেই, আমাদের প্রকল্প হিসাবে তারা আছে। নীতি নির্ধারকরা বলছেন, খোলা বা বন্ধ যাই থাকুক না কেন, স্কুলের কোনো অংশ ওই স্কুলের শিক্ষা বা তা সংশ্লিষ্ট কোনো কারণ ছাড়া ব্যবহার করা বেআইনি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে।
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এএলপির আত্মসমর্পণের ঘোষণার পর তৎপর বিজিবি। আরাকান আর্মির বিরুদ্ধে বান্দরবানের দুর্গম পাহাড়ে চলছে সাঁড়াশি অভিযান। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের আদালত অবমাননার বিষয়ে শুনানি আগামী 27 মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। শুনানি শেষে এই দিন ধার্য করেন আদালত। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সংবিধানের অঙ্গ, সরকারের নয়। বিচার বিভাগ নিয়ে কটাক্ষ করা ফৌজদারি অপরাধ। একই সঙ্গে সংবিধান ও বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ করলে তা সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের নির্দেশে আজ সকালে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। গত 15 মার্চ এ বিষয়ে শুনানি শেষে খাদ্যমন্ত্রীর সময় আবেদন মঞ্জুর করে দুই মন্ত্রীকেই আজ আদালতে হাজির হওয়ার আদেশ দেন। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। আদালতে কথা আর্গুমেন্টের সময় অনেক কথাবার্তা বলে, কিন্তু প্রশ্ন হইল এগুলির এখনো সমাপ্তি ঘটে নাই। আগামী 27 তারিখে সময় দিয়েছে। আমরা 27 তারিখে আমাদের পক্ষে প্রয়োজনে আমরা সাপ্লিমেন্টারি এভিডেন্স দেব এবং আমরা সেখানে আর্গুমেন্ট করব। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত ময়মনসিংহের ফুলপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা। নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের মধ্যে বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা। ভোটাররা বলছেন, দল নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই প্রতিনিধি নির্বাচন করবেন তারা। উপজেলা নির্বাচন সমন্বয়কারী জানান, আচরণবিধি ভঙ্গের দায়ে বেশ কয়েকজন প্রার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম ময়মনসিংহের ফুলপুর উপজেলার 10টি ইউনিয়ন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, অলিগলি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, দেখে শুনে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। বালা প্রার্থী হয় যাতে আমরা খেদমত করে বা ইউনিয়নের প্রতি লক্ষ্য রাখে, তারই তো বুদ্ধি দেশে কাজ করবে, আমাদের কাজ করবে, আমাদের আশা এরকম একটা প্রার্থী আমরা চাই। অন্তত সবাই আছে জনগণ মনে করেন বেশি যেন সাপোর্ট করবো হেনই মনে করেন দেন। আমরা যাতে ভোটটা ঠিক মতো দিতে পারি এটাই আমরা চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনা ও অভিযোগের সংখ্যা ততই বাড়ছে। মানুষ যদি ভোট দিতে পারে, সুষ্ঠু নির্বাচন হয়, তাইলে আমি জয়ী হব। এখানে অনেক হুমকি দিতেছে, ভয় দেখানো হইতেছে, নেতা কর্মীকে হুমকি দিতেছে। আওয়ামী লীগের লোকজন এইরকম কোন হুমকি দামকি তাদেরকে দেয় নাই। তারা জানে যে তারা আগামী 22 মার্চ নির্বাচিত হতে পারবে না, এই জন্য তারা এই নাটক শুরু করেছেন এবং আমাকে ভয়ভীতি দেখাচ্ছে অন্যান্য পার্টিরা। এটা আমি মানছি না। আমার জনগণ আমার সাথে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করেছি। কয়েকজন প্রার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে নির্বাচনে শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হবে। 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 389 জন এবং সংরক্ষিত সদস্য পদে 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ এবং সিলেটের সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রচারণার খবর জানতে প্রথমেই চলে যাচ্ছি ফিরদাউস সোহাগের কাছে। সোহাগ।
জায়েদ, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে 22 তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে কিন্তু আজকে রাত থেকে প্রচার প্রচারণার শেষ দিনটি, আজকে রাত থেকে প্রচার প্রচারণা শেষ হয়ে যাচ্ছে 12টা 1 মিনিট থেকে। আর নির্বাচনী নিয়ম অনুসারে আর কিন্তু প্রচারণা করা যাবে না। আমরা যেটা জানি যে বরিশাল বিভাগে 357টি মোট ইউনিয়ন পরিষদ রয়েছে। এই ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে এখন পর্যন্ত যে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর সংখ্যা হচ্ছে 271টি। আর এর মধ্যে ভোট কেন্দ্র আছে 4000। মোট ভোটারের সংখ্যা হচ্ছে 41,249 জন। এর মধ্যে মহিলা হচ্ছেন 20,000। মোট ভোটারের যে সংখ্যা সেটা হচ্ছে 41,02,049 জন। এর মধ্যে মহিলা আছেন 20,47,032 জন। আর পুরুষ আছেন 20,55,017 জন। মোট ভোট কেন্দ্র আছে 2,555টি। এর মধ্যে ভোট কক্ষ রয়েছে 12,530টি। অস্থায়ী ভোট কেন্দ্র আছে 6টি। আর অস্থায়ী কক্ষের সংখ্যা হচ্ছে 537টি। আমি এই মুহূর্তে যে চিত্রটির কথা বললাম সেটা হচ্ছে বরিশাল বিভাগের চিত্র। আর এছাড়া বরিশাল জেলার যে অবস্থাটি একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে। বরিশাল যে জেলা, এখানে মোট আছে 87টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে 87টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে 74টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোট কেন্দ্রের সংখ্যা 674টি। ভোট কক্ষের সংখ্যা হচ্ছে 3,710টি। অস্থায়ী ভোট কক্ষ আছে 4টি। আর মোট ভোটারের সংখ্যা হচ্ছে 12,10,278 জন। এর মধ্যে মহিলা আছেন 6,01,366 জন। আর পুরুষ ভোটার আছেন 6,08,912 জন। আমরা দর্শকদের একটা তথ্য জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে নির্বাচন শুরুর পর থেকে যেদিন থেকে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল শুরু হলো সেই থেকে আজকে পর্যন্ত বরিশাল বিভাগে বিভিন্ন স্থানে কিন্তু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এবং সেই সহিংসতা এ পর্যন্ত বরিশালের মেহেন্দিগঞ্জে একজন, পটুয়াখালীর বাউফলে একজন, পিরোজপুর জেলার নাজিরপুরে একজন এবং ভোলায় একজন নিহত হয়েছেন। আরেকটা জিনিস বলে রাখি যে বিভিন্ন স্থানে কিন্তু এই জাতীয় নির্বাচনী সহিংসতার আশঙ্কা করছে নির্বাচনী প্রার্থীরা। গতকালকে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের একজন হাতুড়ি মার্কার, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কার যিনি প্রার্থী আছেন, তার দুজন সমর্থককে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে এবং তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। এই ছিল মোটামুটি বরিশালের নির্বাচনের খবর। আমরা এখন যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আহাদ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আসলে জায়েদ, আপনাদেরকে আমি বলে রাখি যে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হচ্ছে আগামী 22 তারিখ, সেখানে সিলেট জেলার একটি উপজেলায় মাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপজেলা হলো সিলেট সদর উপজেলা এবং এই সদর উপজেলার মোট 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 384 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 90 জন প্রার্থী। তো আমি এখন যেখানে আছি সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নে। আসলে এই ইউনিয়নটি হলো চা বাগান অধ্যুষিত এলাকা, আপনাদের যেমনটি বলে রাখি, এবং এই ইউনিয়নের অধিকাংশ এলাকায় পড়েছে চা বাগান এবং যে কারণে চা বাগানের ভোটাররাই বেশি। তো এখানে যারা প্রার্থী যারা রয়েছেন আজকে শেষবারের প্রচারণায় তারা চা বাগানগুলোতে আসছেন এবং এখানে যে স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, চা শ্রমিকদের সমস্যা, সেগুলোই তারা তুলে ধরছেন। তো আপনারা যেমনটি জানেন যে চা শ্রমিকরা বঞ্চিত, অবহেলিত, তাদের মজুরি মাত্র 85 টাকা দেওয়া হয় এবং এই চা বাগানগুলোতে কোনো মাধ্যমিক স্কুল নেই এবং শিক্ষা থেকে তারা বঞ্চিত। তো যারা চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন তারা এই বিষয়গুলো তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা যদি নির্বাচিত হন তবে চা শ্রমিকদের উন্নয়নে তারা কাজ করবেন। তো এই টুকের বাজার ইউনিয়নের যদি আমি প্রার্থীদের বিষয়ে আপনাদের বলে রাখি যে এখানে মোট প্রার্থী হলেন মাত্র 2 জন। এর মধ্যে আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন। বিএনপির প্রার্থী হলেন বর্তমান যিনি চেয়ারম্যান তিনি শহীদ আহমদ এবং আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেন এবং অন্যান্য যে 7টি ইউনিয়ন রয়েছে সেই প্রত্যেকটি ইউনিয়নেই আওয়ামী লীগ এবং বিএনপির একাধিক প্রার্থী রয়েছেন, কিন্তু একমাত্র এই ইউনিয়নে আওয়ামী লীগ এবং বিএনপির মাত্র একজন করে প্রার্থী রয়েছেন এবং অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। যে কারণে আসলে ভোটাররা এই 2 জন প্রার্থীকেই তারা চিনেন এবং ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছিলেন আসলে এবার তারা যাদেরকে নির্বাচিত করবেন মূলত তাদের উন্নয়নে যারা
কাজ করবেন তাদেরকেই তারা নির্বাচিত করবেন এবং তারা আসলে মিথ্যা প্রতিশ্রুতিতে এবার কান না দিয়ে তারা বলছেন যে মূলত এই চা শ্রমিকদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে কিছু প্রার্থী তাদেরকে, আপনারা জানেন যে চা বাগানটি অনেকটা অবাধে মাদক চলে এবং অনেক ভোটারকে তারা মদ খাইয়ে তারা ভোট কেনার চেষ্টা করছেন, এমনটি আমাদের কাছে কয়েকজন প্রার্থী এবং কয়েকজন ভোটার আমাদেরকে অভিযোগ করেছেন। কিন্তু ভোটাররা যেমনটি বলছেন যে তারা আসলে যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন, তাদেরকে কেউ কোনো ধরনের অন্যায় কাজ করে তাদের ভোট কিনতে পারবে না, এমনটি আমাদেরকে ভোটার বলেছেন। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেটের সদর উপজেলার নির্বাচনের এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে আমাদের সহকর্মী শেখ জায়েদের কাছে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন বরিশাল থেকে আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ এবং সিলেটের সদর উপজেলা টুকের বাজার ইউনিয়ন থেকে আব্দুল্লাহ আহাদ। সময় সংবাদে আরো থাকছে, সুন্দরবনের শেলা নদীতে কয়লা ভর্তি জাহাজ ডুবির ঘটনায় উদ্ধার কাজ শুরু হয়নি, এখনো তদন্ত কমিটি গঠন। ফেনী শহরের মধ্যম রামপুর এলাকায় 3.5 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়াস সজলের রিপোর্ট। স্বজনরা জানায় শনিবার বিকেলে মেহেদি শিশুটিকে পড়ানোর কথা বলে নিয়ে যায়, তবে বেশ কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে জঙ্গলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় শিশুটির স্বজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বাড়ি থেকে মেহেদিকে আটক করে। মেহেদি হাসান ফেনীর আল জামিয়াতুল ফালিয়া কামিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আত্মীয় স্বজনরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মেয়েটা আমার পাশে আসলো, মানে আমি নামাজ উদু করতে গেছি, জামু এমন সময় আমার মেয়েটা নিয়ে যায় ফাঁসের এক জঙ্গলের ভিতরে এই ঘটনা ঘটায়। নরবসর আমরা সবাই ফাঁসি চাই, ওই ভবিষ্যতে যেন মানে ওই ধরনের এই কাজ না করতে পারে। পুলিশ জানায় এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। দর্শক আসামি মেহেদি হাসান কে আমরা তাৎক্ষণিকভাবে ওই এলাকা অভিযান পরিচালনা দিতে করতে সক্ষম হই। এই ভিকটিমের বাবার ইতিমধ্যে থানায় এই আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা সমস্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বমি করছে, জ্বর আসছে, বাচ্চাটার কন্ডিশন, ছোট বাচ্চা খুবই টেন্স। আমরা সব রকমের চিকিৎসা দিয়ে রাখছি, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা চিটাং মেডিকেল কলেজে রেফার করছি। আইনের ফাঁকফোকরে এ ধরনের অপরাধীরা যেন পার পেয়ে না যান, এমন দাবি স্থানীয়দের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। রাজধানীর শ্যামবাজার থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় গত রাতে শ্যামবাজারে পেঁয়াজের আড়তে একটি ভবনে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ আতশবাজি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তারা। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করেছে পুলিশ। রাত আনুমানিক 10 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সূত্রাপুর থানার টিম শ্যামবাজার ফরেশগঞ্জে যায়। ফরেশগঞ্জে গিয়ে 15/1 নম্বর যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 3 তলা এবং 4 তলা সার্চ করে আতশবাজি এবং তারাবাতির কিছু কার্টন উদ্ধার করে তদন্ত সাপেক্ষে আমরা অবশ্যই যারা জড়িত আছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। সুন্দরবনের শেলা নদীতে 1235 টন কয়লা নিয়ে এমভি সি হর্স 1 নামে একটি লাইটারের জাহাজ ডুবে গেছে। গতকাল সন্ধ্যায় তাম্বুলবুনিয়া এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় শরণখোলা রেঞ্জের সহকারী বনরক্ষককে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে কয়লাবাহী এমভি সি হর্স 1 নামে একটি লাইটারের জাহাজ সুন্দরবনের মধ্য দিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলামুলা এলাকায় শেলা নদীতে একটি ডুবন্ত জাহাজের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। জাহাজের 12 জন নাবিক সাঁতরে তীরে উঠে আসে। একের পর এক সুন্দরবনে কয়লাবাহী ও তেলবাহী কার্গো ডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। সুন্দরবনের মধ্য দিয়ে নৌযান চলাচল বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এই মুহূর্তে বাগেরহাটের মংলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। জাহাজডুবির ঘটনার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। জায়েদ, সুন্দরবনের শ্যালা নদীতে আবারও কয়লাবাহী কার্গোর যে দুর্ঘটনা, সেই ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল আনুমানিক 5টা থেকে 5:30টার দিকে তাম্বুলমুনিয়া এলাকায় এই দুর্ঘটনা কবলিত হয় সি হর্স 1 নামে একটি কার্গো। তো আমরা যে মাস্টারের সঙ্গে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে যখন তাম্বুলবনিয়া এলাকা পার হচ্ছিল এই কার্গোটি, তখন কিন্তু তলদেশে একটা ধাক্কা লাগে। তো ধাক্কা লাগার সাথে সাথে কিন্তু তলদেশটা ফেটে যায় এবং এখানে 1225 মেট্রিক টন কয়লা ছিল এই কার্গোটিতে। তো এই কয়লা ডুবে যাওয়া কয়লাবাহী কার্গোটি তলদেশ ফেটে যাওয়ার পরপরই কিন্তু দ্রুত এটি পানি উঠে যায় এবং এটি তলিয়ে যায় বলে আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন। আমরা এখন এই তাম্বুলবনিয়ার পথে রয়েছি। এখান থেকে আমি যেখানে রয়েছি এখান থেকে প্রায় 20 কিলো আনুমানিক দূরে সেই ঘটনাস্থল, এবং আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে কিছু তথ্য আপনাদেরকে জানাবো, কিন্তু ঘটনাস্থলে যাওয়ার পরে প্রকৃত অবস্থাটা আসলে জানা যাবে। তো এই সম্পর্কিত একটি 4 সদস্য বিশিষ্ট কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সকালে হয়েছে, এবং এটি শরণখোলা রেঞ্জের যিনি বন সংরক্ষক রয়েছেন, সহকারী বন সংরক্ষক, তাকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাট ডিএফও আমাদেরকে এটি জানিয়েছেন। এছাড়া আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে কিন্তু একটি এই নিয়ে 3টি দুর্ঘটনা ঘটেছে। প্রথম যে বড় দুর্ঘটনাটি ঘটেছিল 2014 সালের 9 ডিসেম্বর তেলবাহী যে ট্যাঙ্কার ডুবির ঘটনা ঘটেছিল শ্যালা নদীতে। এরপর সুন্দরবনকে ঘিরে কিন্তু একটি অনিশ্চয়তা, বিপর্যয়, সবকিছু একটি সংখ্যার মধ্যে সুন্দরবন কাজ করছে। তো এই রুটটি যতদিন ব্যবহার হবে ততদিন কিন্তু এই দুর্ঘটনার সংখ্যাটি রয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন বা আমাদের বিশেষজ্ঞরা মনে করছেন, এবং বন কর্মকর্তারা কিন্তু এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখন ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছেন। তো এই ছিল জায়েদ আমার কাছে শ্যালা নদী থেকে, সুন্দরবনের শ্যালা নদী থেকে সর্বশেষ অবস্থা। তো ঘটনাস্থলে পৌঁছে আমরা পরবর্তী খবর আপনাদেরকে জানাতে পারবো। সুন্দরবনের শ্যালা নদীতে 1235 টন কয়লা নিয়ে এমভি সি হর্স 1 নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। আমাদের সহকর্মী তরিকুল ইসলাম মংলায় রয়েছেন, সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন জাহাজ ডুবির সবশেষ খবর। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এএলপি দেশটির সরকারের কাছে আত্মসমর্পণে রাজি হওয়ার পর অন্য গ্রুপগুলোর বিরুদ্ধে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই অংশ হিসেবে আরাকান আর্মির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে এই বাহিনী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান চলছে বলে সময় সংবাদকে জানিয়েছেন বিজিবির আঞ্চলিক শীর্ষ কর্মকর্তারা। বান্দরবান ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অরক্ষিত সীমান্তে সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। নিজেদের ব্যবহৃত অস্ত্র বাংলাদেশি সন্ত্রাসীদের কাছে বিক্রির অভিযোগও রয়েছে। প্রথম দিকে পাহাড়ি অঞ্চলগুলোতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর একক আধিপত্য থাকলেও বর্তমানে সৃষ্টি হয়েছে নানা গ্রুপ উপগ্রুপ। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন যেমন আরাকান আর্মি, এএলপি, এ ধরনের কিছু সংগঠন এখানে থেকে থাকতে পারে বলে মনে করা হতো। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কর্মরত বিজিবি কর্মকর্তারা জানান, মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাদের সরকারের সাথে আলোচনা শুরু করে। এরই অংশ হিসাবে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা চলতি মাসে আত্মসমর্পণ করার কথা। আরাকান লিবারেশন পার্টি সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে, তারাই মার্চ মাসে সারেন্ডার করবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অপারেশন কন্টিনিউয়াসলি চলছে একের পর এক। সম্প্রতি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির পক্ষ থেকে সন্ত্রাসীদের ব্যাপারে বেশ কিছু গোপন তথ্য দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। এই অবস্থায় সেনাবাহিনীর সহায়তায় সীমান্তে টানা অভিযান শুরু করে বিজিবি। আমরা আমাদের এই দুইটি অপারেশনের সকল তথ্যাদি বন্ধু প্রতিম দেশ মিয়ানমারকে আমরা সেটা দিয়েছি, এবং তারা আমাদের যেই কর্মকাণ্ড, আমরা অপারেশনাল কর্মকাণ্ড যেগুলো আমরা গ্রহণ করেছি, তারা সেটাতে আশ্বস্ত হয়েছেন এবং তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। সম্প্রতি মিয়ানমার সীমান্তে দুর্গম পাহাড়ি এলাকায় 3টি বর্ডার অবজারভেশন পোস্ট স্থাপনের কাজ শেষ করেছে বিজিবি। কমল দে, সময় সংবাদ, বান্দরবান। ফেনীর সোনাগাজী পৌরসভা নির্বাচনে সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী জামাল উদ্দিন সেন্টু। সকাল 8টায় ভোটগ্রহণ শুরুর 20 মিনিট পরই এই হাতাহাতির ঘটনা হয়। ভোটকেন্দ্রের বুথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মামুন ও বিদ্রোহী প্রার্থী জহির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকাল 9টার দিকে কেন্দ্রের ভিতরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে ভোটাররা আতঙ্কে কেন্দ্র থেকে চলে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্রের ভেতর থেকে বেশ কিছু সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে। ওরা জাল ভোট দিতে গেছে, আমার লোকজন বাধা দিছে, আমি ওখানে গেছি, আমাকে মারতেছে ওরা। দানুশিস মার্কার একজন এজেন্ট ছিলাম, কিন্তু আমি যখন সুস্থভাবে প্রথমে ভোট চলছিল, এরপরে হঠাৎ করে আতঙ্কভাবে সবাই ঢুকে আমাদেরকে সবগুলো বাইর করে দিতে, এরা জাল ভোট মারতেছে। আমরা এখন নিরুপায় বাইরে করে দিচ্ছি, আমরা এখন বাইরে দাঁড়ায় আছি। ওনারা সিল মারতেছে, দেখাইতেছে ভোট হচ্ছে, কিন্তু আসলে মূলত ভোটের কিছুই নেই। পুলিশ, র্যাব, সরকারি সকল কর্মকর্তা দাঁড়ায় রয়েছে, কারণ কারো কোনো প্রতিকার নাই, তারা দেখি রয়েছে, বাস ওরা সিল মারতেছে। এটা কিসের ভোট দিল? দেশের বাইরের খবর। তুরস্কের ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। নিহতদের মধ্যে 2 জন ইসরায়েলি, 2 জন মার্কিন নাগরিক, 1 ইরানের নাগরিক বলে জানিয়েছেন ইরানি কনসুলেটের কর্মকর্তারা। এই হামলাকে অমানবিক বলে বর্ণনা করে তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় গেল 13 মার্চ গাড়ি বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে তুর্কি নিরাপত্তা বাহিনী। মিশরের সিনাই উপত্যকায় জঙ্গি সংগঠন আইএসের মর্টার হামলায় 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সিনাই উপত্যকার উত্তরাঞ্চলের সাফা চেকপয়েন্টে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এই ঘটনা ঘটে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটি। হামলাকারী 5 সদস্য নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয় বলে দাবি করা হয়। ওয়ার্ল্ড টি-20 খবর। নারী ওয়ার্ল্ড টি-20তে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ বিকেল 4টায়। নারী ওয়ার্ল্ড টি-20তে হার দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে 72 রানের বড় ব্যবধানে হারে চাম্পিকা গামাগের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে ব্যর্থ হয় জাহানারার দল। টি-20তে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করেও ইংল্যান্ডের কাছে 36 রানে হারে সালমা শুক্তারারা। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচ জয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রয়েছে দারুণ ফর্মে। পাকিস্তানের মেয়েদের 4 রানে হারিয়ে ওয়ার্ল্ড টি-20তে শুভ সূচনা করে স্টাফিনা টেইলরের দল। ওয়ার্ল্ড টি-20তে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। সুপার 10-এ নিজেদের প্রথম ম্যাচেই টি-20-র ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস গড়েও ইংল্যান্ডের কাছে হারের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে আফগানদের বিপক্ষে জিততেই হবে তাদের। টি-20তে শেষ 5 ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জিতেছে প্রোটিয়ারা। ম্যাচের আগে ডিভিলিয়ার্সের ফর্মে ফেরা নিয়ে চিন্তায় আছেন কোচ। এই ম্যাচে ওপেনিংয়ে দেখা যাবে না ভিলিয়ার্সকে। প্রথম ম্যাচের মতো এদিনও উদ্বোধনী জুটিতে নামতে পারেন ডিকক ও আমলা। এছাড়া ক্রিস মরিসের পরিবর্তে এই ম্যাচে প্রোটিয়াদের হয়ে খেলতে পারেন রোসৌ। প্রোটিয়াদের মতো প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছে আফগানিস্তান, তাই জয়ের ছক কষছেন ইনজামামের শিষ্যরা। দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ নবী ও রশিদ খান। ফেরার সম্ভাবনা আছে গুলবাদিন নাইবির। এর আগে ওয়ার্ল্ড টি-20তে 2010 সালে দেখা হয়েছিল 2 দলের। সেই ম্যাচে আফগানিস্তানকে 59 রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নিচ্ছেন আজ। টাকা চুরির ঘটনা তদন্তে মাঠে এফবিআই। বৈঠক করবে সিআইডি ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধির সঙ্গে। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা, বেড়েছে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা।
বারবার উচ্ছেদের পরও রেল লাইনের উপর ঝুঁকিপূর্ণভাবে বসছে বাজার। লোহার বেড়া দেওয়ার উদ্যোগ রেলওয়ের, বিকল্প ব্যবস্থার পরামর্শ নগর পরিকল্পনাবিদের। প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল হয়ে যাচ্ছে নারিন্দার শিশু রক্ষা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বসছে মাদকের আখড়া, ব্যবস্থা নেয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। এবং ফেনীর মধ্যম রামপুরে 3.5 বছরের শিশু ধর্ষণের শিকার, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, অভিযুক্ত কিশোর আটক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন START SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।